ব্যথা পাচ্ছি নিলয় ভাই, ছাড়ুন প্লিজ। অনুরোধ সুরে বলল হিয়া। নিলয়ের বা হাতে বন্দি, তার দুটো হাত মাথার উপরে বিছানায় চেপে ধরা, আরেক হাত কোমরের শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে খামচে ধরা। নখ দেবে যাচ্ছে এক প্রকার উজ্জ্বল শ্যামবর্ণ রঙেও লাল হয়ে যাচ্ছে জায়গাটা। রাগে হিসহিসিয়ে উঠছে নিলয়ের মস্তিষ্ক। কত বড় সাহস! এতবার বারণ করার পরেও পরপুরুষের সামনে যায় সেজে গুজে সং হয়ে। এই নিলয় হাসানের বউকে কিনা আরেক পুরুষ দেখে যায় বিয়ের উদ্দেশ্যে। মস্তিষ্ক আবার বিগড়ে গেল নিলয়ে। আরো জোরে খামচে ধরে উদর, যেন মাংস তুলে নেবে। এবার শব্দ করে কেঁদে দিল হিয়া। ব্যথায় ভয়ে তার প্রাণ পাখি যায় যায় অবস্থা। কান্নার তোপে পুরো শরীর কেঁপে উঠছে। ব্যথায় শরীরের ওপরে ভারী শরীরের চাপে নিঃশ্বাসের গতি এলোমেলো হচ্ছে হিয়ার। হিয়াকে শব্দ করে কাঁদতে দেখে মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে আসছে নিলয়ে। রাগ কমছে। খামচে ধরা উদর থেকে হাত কিছুটা শিথিল হলো। নিলয়কে কিছুটা শান্ত হতে দেখে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে নিজের হয়ে সাফাই গাইতে শুরু করলো হিয়া। আমি যেতে চাইনি ওদের সামনে। মা আর ভাবি জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গেছে আমায়, বলে আবার ফুপাতে লাগলো হিয়া। তোকে বলেছি না আমার বউ তুই, এহসান বাড়ির পুত্রবধূ তুই। তুই কেন পরপুরুষের সামনে গিয়ে সং সেজে বসবি? এক্ষুনি খুলবি এই শাড়ি। বলি হিয়ার হাত ছেড়ে কাঁধ থেকে শাড়ির আঁচল টেনে খুলে ফেললো। শাড়ির কুচিতে হাত দিতে গেলেই হিয়া দু হাতে আটকাতে চাইল নিলয়কে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য নিলয়, কোনো বাধা মানল না। বেগুনি কালার জামদানি শাড়িটার স্থান হলো ফ্লোরে। দু হাতে শরীরের উন্মুক্ত স্থানকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে হিয়া, কিন্তু সম্ভব হচ্ছে না। তাই ছোট দুটি হাত দিয়ে কেবল বক্ষ বিভাজনটা আড়াল করে রাখলো। যদিও ড্রিম নাইটের হালকা আরতি কিছু বোঝা যাচ্ছে না। হিয়াকে চুপসে যেতে দেখে তার দিকে দৃষ্টি দিল নিলয়। নিজেকে আড়াল করতে চেষ্টা করতে থাকা হিয়াকে দেখে এতক্ষণে যেন হুঁশ ফিরল নিলয়ের। তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে। বারবার ঢোক গিলার চেষ্টায় অ্যাডাম চাপলটা ভেসে উঠছে। হিয়া কিছু বলতে যাবে এর আগেই দু ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল হিয়ার নরম কোমল ঠোঁট। নিঃশ্বাস নিতে পারছে না হিয়া। দু হাতে ঠেলে সরাতে চাচ্ছে নিলয়কে। এতে আবারও তার দুটি হাত আটকা পড়ল নিলয়ের শক্ত পুরুষালী হাতের মুঠোয়। জোরে জোরে শ্বাস টানছে হিয়া। শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ওঠানামাও বৃদ্ধি পেয়েছে। শক্ত করে ঢোক চাপল নিলয়। হিয়ার ঘাড়ে চুমু বুঝল, মুখ বুঝল আবারও। পাগল করে দিচ্ছিস আমায়। অস্পষ্ট স্বর নিলয়। নিলয় নতুন শিহরণ অনুভূতিতে জমে গেছে হিয়া। পায়ের তলা শিরশির করছে। তলপেটে প্রজাপতিরা উড়াউড়ি করছে। 18 বছরের নারী সত্তা নতুন কিছু স্বাদ নিতে চাচ্ছে। চোখ গড়িয়ে জল পড়ছে হিয়ার। হিয়াকে কান্নারত অবস্থায় দেখে নিজেকে আটকালো নিলয়। কপালে চুমু খেয়ে নিজেকে শান্ত করল। আবার গলায় মুখ ডুবিয়ে বলল, আমায় কেন রাগাস ডিয়ার? তুই তো জানিস আমার রাগ কত ভয়ঙ্কর। আমি আপনার অবাধ্য হতে চাইনি নিলয় ভাই। মা আর ভাবি হঠাৎ করেই এসব তোড়জোড় শুরু করে আমাকে জোর করে নিয়ে গেল ওই লোকগুলোর সামনে। এক থাপ্পড় খাবি বেয়াদব। কে তোর ভাই? দুদিন পর তোর বাচ্চার বাবা হব আমি, মাথা মোটা কোথাকার। বলেই হিয়ার উপর থেকে উঠে গেল। ফ্লোরে থেকে শাড়িটা উঠিয়ে হিয়ার দিকে চুড়ে মেরে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে দরজা দিয়ে। ঘড়িতে তখন রাত 12টার ওপরে। শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে উঠে দরজা আটকালো হিয়া। তার জীবনটা খুব এলোমেলো। বাবা নাথ কলে বুঝি এমনই হয় জীবন। নিঃশব্দে কাঁদতে থাকলো হিয়া। বালিশে মুখ গুজে। নতুন দিনের সূচনা। আকাশ সূর্যের লালাভাব ছড়িয়ে যাচ্ছে অন্ধকার কেটে। ইস, এরকম করে যদি তার জীবনের দুঃখগুলো কেটে যেত ভোরের আলোয়, কত ভালোই না হতো। মলিন হাসল হিয়া। নির্ঘুম রাত কাটিয়েছে সে। এখন দু চোখের পাতা বুঝে আসতে চাইছে, কিন্তু এখন সে তার ঘুমাবে না। নামাজ পড়ে সকলের জন্য নাস্তা বানাতে হবে, না হয় ভাবির অন্ধকার করা মুখ দেখতে হবে। আজকে অবশ্য তার ফুপি আছে, মুখ ভার না করে রাখতেও পারে। উনি আবার সবার সাথে ভালো, তার সাথেও ভালোই। শুধু সেই না বলা সব কিছু বুঝে যায়। মাথার উপর বাবা নামক ছায়া নেই তো তাই। 1 বছর হবে তার বাবা মারা গিয়েছে। বাবা থাকতেই একতলা ভবনটিও যেন সুখে রাজপ্রাসাদ ছিল তার কাছে। এখন শুধুই একটা আশ্রয় তার কাছে, যা আর বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না হয়তো। বুক ভরা শ্বাস ফেলল হিয়া। খাট থেকে উঠে অজু করে এসে নামাজে দাঁড়ালো সে। নামাজ পড়ে রান্নাঘরের দিকে যাবে,
তার ফুপি এসেছে সন্ধ্যার আরও খানিক পরে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর তিনি এসে সেই যে তাকে রুমে পাঠিয়েছে আর সে বের হয়নি। তার ফুপু শিরিন হক থাকেন ঢাকার সপরিবার নিয়ে। তার ফুপা নাজমুল এহসান একজন সংসদ সদস্য। তার এই জন্যই ফুফাতো ভাই নিলয় এহসান পেশায় ডাক্তার হলেও স্বভাবে গুন্ডা। তাকে দেখলে কেউ বলবে ভুলে এ লোক ডাক্তারি পেশায় চলে এসেছে। রগে রগে এ লোকের রাজনীতি দাপট। কবে জানি শুনে ডাক্তারি পেশা চির ত্যাগ করে মাঠে ঘাটে রাজনীতি করে বেড়াচ্ছে কে জানে। রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাচ্ছে হিয়া। ফুপি আর নিলয় ভাইয়া আছে তাদের বাসায়, সেটা ভেবে একটু ভালো ভালো খাবার বানালো নাস্তার জন্য। ওনারা আবার বড়লোক মানুষ, তাদের রোজগার করা নাস্তা কি আর তাদের সামনে দেওয়া যায়? অবশ্য ফুপি হলে সমস্যা হতো না, কিন্তু নিলয় ভাইয়া তার জন্যই অন্যান্য ডিশ করা আর কি। 8টা বাজতে সকলে উঠে এলো ডাইনিং রুমে। শিরিন হক আর হিয়ার মা সুমিতা বেগমও আসলেন একই সময়ে। তারা এসে দেখলেন হিয়া আর তার ভাবি সাবরিনা রান্নাঘরে কাজ করছে। তারা এসে সোফায় বসতেই হিয়া তাদের জন্য চা নিয়ে এলো। কি রে, রাতে ঘুমাসনি? চোখ মুখ এরকম হয়ে আছে কেন? চিন্তিত কণ্ঠস্বর শিরিন হকে। মেয়ের দিকে তাকালেন সুমিতা বেগম। কান্নায় সারা রাত না ঘুমানোয় চোখ মুখের অবস্থা নাজেহাল। তিনি মেয়ের প্রতি কিছুটা বিরক্ত হয়েই বললেন, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না, প্রতিবার এরকম কেঁদে কেটে বাসানোর কি আছে? মেয়ে হয়েছো, পরের বাড়ি যেতেই হবে। আর তুমি এখনো ছোট নও যে এরকম করবে। স্বামী মারা যাওয়ার পর থেকেই মেয়ের প্রতি অনেকটা কঠোর হয়েছেন রাহিরা বেগম। ওনার এক ছেলে এক মেয়ে। স্বামী নেহাল হক ছিলেন নিষ্ঠাবান স্কুল টিচার। বাপদাদার ভিটা মাটিতেই এই বিল্ডিংটা তুলেছেন নেহাল হক নিজের পেনশনের টাকায়। ছেলে হিমেল থাকে চাকরির জন্য ঢাকায়, মাসে মাসে এসে থেকে ছুটিতে। সংসার বলতে গেলে এখন পুত্রবধূর হাতে, তাই পরিস্থিতি তাকে কঠোর হতে বাধ্য করছে। সে বুঝতে পারে সকলের আহ্লাদপনায় বড় হওয়া মেয়ে হঠাৎ করে এত কিছু মেনে নিতে পারছে না, কিন্তু তার হাতেও কিছু নেই। একই ছেলে ওনার সংসারে অশান্তি হলে বউ নিয়ে তাদের ছেড়ে চলে গেলে, তাই যে মেয়ে কখনো রান্না করে পা মারায়নি সেই মেয়ে গত 1 বছরে রান্না শিখে ফেলেছে করতে করতে। অবশ্য তিনি এটা বড় করে দেখেন না। মেয়ে মানুষ রান্নাবান্না জানবে এটাই স্বাভাবিক, তবুও অন্তঃস্থলের কোথায় যেন একটু কষ্ট হয়, কিন্তু তিনি গ্রাহ্য করেন না। আর গ্রাহ্য করাও মানা তার জন্য। এমনিতেও তোমার গায়ের রংটা একটু চাপা, তার উপর আরো রাত জাগলে তো আরো কালো হয়ে যাবে। নাস্তা হাতে কিচেন থেকে আসতে আসতে বলল সাবরিনা। দুই শাশুড়ি বউয়ের কথা শুনে ভ্রু কুচকে গেল শিরিন হকে। এ কেমন কথাবার্তা ওদের? সকাল সকাল মেয়েটার সাথে এরকম ভাবে কথা বলছে কেন? ভদ্রমহিলা আসেন না ভাই গত হওয়ার পর থেকে, চাইলেও আসতে পারেননি ব্যস্ততায়। আগামীকালও এসেছে এমার্জেন্সিতে তাড়াহুড়া, তা না হলে তার ছেড়ে বাড়িঘর আস্ত রাখত না। চাপা মানে কি বৌমা? আমার মেয়ে যথেষ্ট সুন্দর, আর সুন্দর অসুন্দর এগুলো আমাদের হাতে থাকে না, জানো না এটা? রুক্ষ কণ্ঠে বললেন তিনি। আগেও মাঝে মধ্যে আসলে দেখেছে এই মেয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলে, এখন যেমন আরও বেশি। কত বেয়াদব! ছেলের বউয়ের কথা শুনে চাটা আর খেতে পারল না সুমিতা বেগম। সাবরিনার গায়ের রং নিয়ে খোঁটা দেওয়া যেন প্রতিদিনকার অভ্যাস হয়ে যাচ্ছে। তিনি চেয়েও কিছু বলতে পারেন না। বলবে এক, ছেলেকে শোনাবে আরেক। কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক ছিঁড়ে। এক কোনায় দাঁড়িয়ে আছে হিয়া। এত কথাবার্তায় তার চেহারায় কোনো ভাবান্তর নেই। গত 1 বছরে এগুলো শুনে সে অভ্যস্ত, তবুও কেন যে গলায় কান্না দলা পাকিয়ে যায়, চোখে ফেটে জল গড়িয়ে পড়তে চায়, সে জানে না, বোঝে না। হিয়াকে এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ের জন্য কফি বানিয়ে রুমে দিয়ে আসতে বলল শিরিন। নীলা এসেছে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন সাবরিনা আর সুমিতা বেগম। এত বছর পর নীলয় কিভাবে আসলো শিরিন? কেন আসলো? গম্ভীর স্বর সুমিতা বেগমের। তাদের ভুল সিদ্ধান্তের জন্যই তাদের মেয়েটা আরও অবহেলিত সকলের কাছে। 8 বছর আগে নেওয়া সিদ্ধান্তে তারা এখনো পস্তাচ্ছে। মেয়ের জীবনে দাগ কেটেছেন ওই সিদ্ধান্তে। এই 8 বছর পর নিলয় কেন আসলো হঠাৎ করে? গভীরভাবে চিন্তিত হলেন সুমিতা বেগম। এদিকে শিফার চোখে মুখে উচ্ছ্বাস। বিয়ের 3 বছরে সে শুধু নিলয়ের নাম শুনেছে আর ছবি দেখেছে, সামনাসামনি দেখেনি কখনো। তার শ্বশুরের জানাজার দিনও জানাজায় শরীক হয়ে মাটি দিয়ে চলে গিয়েছিল গোরস্থান থেকে।
সে শুধু এতটুকু জানে তিনি অনেক গম্ভীর রাগী মানুষ। পড়া ঢাকা শহরে এই লোকের নামে চর্চা হয়, হবেই তো, এমপির ছেলে বলে কথা। ইস, যদি আগে জানতো তাহলে তার বোন সাফরিনকেও আসতে বলতে পারত। তাও সে তড়িঘড়ি করে রুমে গেল তার বোনকে জানাতে। সাবরিনাকে যেতে দেখে চায়ের কাপটা টি টেবিলের উপর রাখলেন শিরিন হক। ভাবির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমরা আমাদের এহসান বাড়ির বউ করে নিয়ে যেতে এসেছি ভাবি, আর নিলয়ও এইটাই চায়। ননদের কথায় কপালে চিন্তার ভাঁজ পড়ল সুমিতা বেগমের। নিতে এসেছো মানে কি শিরিন? নিলে তো এই বিয়ে মানেনি। এত বছর পর এ কথা কেন? আমরা তো মেনে নিয়েছি নীলের এই সিদ্ধান্ত। সবটাই নিলয়ের সিদ্ধান্ত ভাবি। তুমি তো জানো ভাবি, নিলয়ের রাগ সম্পর্কে এখন আর বাধা দিও না প্লিজ। যেরকমটা হচ্ছে হতে দাও। আমার ছেলেটা রাগী বদমেজাজি হলেও হিয়া ভালোবাসবে, দেখো। চিন্তিত হলেন সুমিতা বেগম। নীলটা রাগী হলেও যথেষ্ট বুঝতার। ছোটবেলা থেকেই হিমেল আর হিয়াকে অনেক আদর করত। শুধু দুই বন্ধুর সিদ্ধান্তের পরই ছেলেটা কেমন বদলে গেল। নিলয়ের সাথে কথা বলবেন মনে মনে ভাবলেন তিনি। হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে হিয়া দরজার সামনে। কালকের লজ্জাজনক পরিস্থিতিতে কথা মনে পড়তেই তার ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না সে। বুকে ফু দিয়ে দরজার নব ঘোরালো হিয়া। দরজা খোলাই মৃদু কণ্ঠস্বরে ভেতরে যাওয়ার অনুমতি চাইল হিয়া। হিয়ার গলার স্বর পেয়ে ঘুমো ঘুমো চোখে দরজার দিকে তাকালো সে। হিয়া বাইরে দাঁড়িয়ে ঘুম ঝরানো কণ্ঠে ভেতরে আসতে বলল নীরা। পা টিপে টিপে ভেতরে আসছে হিয়া। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। বিনা কারণেই তার বুক ধুকপুক করছে, হাত পা ঘামছে। ততক্ষণে উঠে বসেছে নীরা। কালি গায়ে বলিষ্ঠ দেহ উন্মুক্ত, পরনে শুধু 3/4 প্যান্ট। এক ঝলক দেখে চোখ ফিরিয়ে নিল হিয়া। গত 6 মাস যাবৎ এই লোক তাকে মেসেজে হুমকি ধমকিতে রেখেছে, তাকে তার বউ বউ করে। সে বুঝলো না এত বছর কোথায় ছিল তার বউগিরি। 6 মাস আগেই কোথা থেকে উদয় হলো। তার মাঝে মাঝে জিজ্ঞেস করতে মন চাইতো এগুলো, তারপর আবার নিজেকে দমিয়ে নিত। নয়তো দেখা যেত এই বদমেজাজি লোক মেসেজেই তাকে থাপ্পড় টাপ্পড় মেরে দিত। অবশ্য তার জিজ্ঞেস করারও কোনো উপায় ছিল না। এক এক সময় এক এক নাম্বার থেকে মেসেজ আসতো। প্রথম যেদিন তাকে দেখতে এসেছিল সেদিন রাত 10টার সময় একটি নাম্বার থেকে প্রথম মেসেজ এসেছিল 6 মাস আগে। মেসেজটা ছিল এরকম, তুই কি ভুলে গিয়েছিস তুই বিবাহিত? তোর পরিবার ভুলে গিয়েছে তুই বিবাহিত। মার খেতে না চাইলে মাথায় গেঁথে রাখ, তুই নিলয় এহসানের স্ত্রী। ইউ আর জাস্ট মাইন, ডক্টর নিলয় এহসান। এসব ভাবতে ভাবতেই টি টেবিলের ওপর কফি রেখে পিছু ঘুরতে নিল হিয়া। কিন্তু শক্ত হাতের দাবায় কোলে এনে বসালো তাকে নীরব। দু হাতে কোমর পেঁচিয়ে ধরো শক্তভাবে। গতকাল রাতের নখ ধাবানো জায়গায় আবার চাপ পড়তেই ব্যথায় কোকিয়ে উঠল হিয়া। হিয়াকে এভাবে কোকাতে দেখে তৎক্ষণাৎ হাত সরালো নীরব। অস্থির স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে পাখি? কোথায় ব্যথা পেয়েছিস? যেন কালকের কর্মকাণ্ডগুলো সে করেনি। কোমরে হাত দিয়ে চোখ মুখ কুচকে আছে হিয়া ব্যথায়। হিয়াকে কোমরে হাত দিয়ে ধরে থাকতে দেখে কোল থেকে নিচে নামিয়ে খাটে বসালো নীলয়। কামিজ সরিয়ে দেখতে যাবে কোমরে কোথায় ব্যথা পেয়েছে, তার আগে হিয়া আটকে দিল তাকে। ডানে বামে মাথা নেড়ে না কোনো কামিজ সরাতে। কিন্তু নিলয়কে এসবে মূল্য দিতে দেখা গেল না। সে ধাক্কা দিয়ে হিয়াকে বিছানায় ফেলে দিল। হিয়ার দুহাত বন্দি করে এক হাতে কামিজ সরালো। উন্মুক্ত হলো মুখের আঁচড়ে কালচে হয়ে যাওয়া উদর। টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল ব্যথার স্থানে। খামচে ধরে আছে হিয়া নিলয়ের সিল্কি বড় বড় চুলগুলো। নিলয়ের হুটহাট স্পর্শে নাজেহাল অবস্থা হয় আজ 2 দিন ধরে হিয়ার। বিষামাল হয়ে যায় তার নারী সত্তা। শিহরণে শরীর কাঁপছে হিয়ার। নিলয়কে থেমে যেতে দেখে খামচে ধরা চুল ছেড়ে দিয়ে শীতল করলো হাত। নড়ে চড়ে উঠে যেতে চাইল হিয়া, কিন্তু তাকে আবার পা ধরে টেনে আবার কোলের উপর বসালো নীলয়। এমন করাতে বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল হিয়ার। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন প্লিজ। কি করছেন? কেউ এসে পড়বে তো। অনুরোধ সুরে বলে মোচড়ামুচড়ি শুরু করলো আবার চোখে মুখে আকুতি ছাড়া পাওয়ার। কিন্তু নীলয় তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কামিজের ফাঁক গলিয়ে ব্যথা যাওয়া স্থানে আলতো ভাবে স্লাইড করা শুরু করলো। নিশারও চোখে তাকালো হিয়ার চোখে।
হাসকি স্বরে বলল, আমার তো 8 বছরের পেন্ডিং বাসরটা সেরে ফেলতে মন চাচ্ছে ডিয়ার। হিয়া লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল। ইউ আর ব্লাশিং, ওয়ান্ট মি টু মেক ইট ওর্স? ডাইনিংয়ে বসে নাস্তা করছে নিলয়। চেহারায় গাম্ভীর্যতা, খাওয়ার স্টাইলেও আভিজাত্য মোড়ানো। ফর্সা শরীরে কালো টি শার্ট আর কালো প্যান্ট পরনের নজর কাড়া ব্যক্তিটি ছবি থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর। চোখ দুটো চিকচিক করছে সাবরিনার। তিনি মনে মনে চিন্তা করে ফেললেন তার বোন সাফরিনের সাথেই নিলয়কে মানাবে, আর কারো সাথে না। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সাফরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার বোন ছুটিতে গ্রামে এসেছে কিছুদিন আগে, তাই ফোন করার সাথে সাথেই রওনা দিয়েছে। এটা সেটা এগিয়ে দিচ্ছে সাবরিনা আগ বাড়িয়ে। বিরক্ত হচ্ছে নীরা। তার মা বউটা কোথায়, কোন জঙ্গলে গিয়ে মঙ্গল করছে কে জানে। খাওয়া বন্ধ করে উঠে দাঁড়ালো নীরায়, হাত ধুয়ে চলে যাওয়ার জন্য। একি ভাইয়া, উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। তড়িঘড়ি করে বলল সাবরিনা। বিরক্তিতে এবার ভ্রু সহ পুরো মুখ কুচিয়ে গেল নীরয়ে। তার মেজাজ বিগড়ে যাচ্ছে। আমার কিছু প্রয়োজন নেই, আর আপনি মা আর হিয়াকে আমার রুমে পাঠান ফার্স্ট। কাট ভাবে বলেই রুমে চলে গেল নীরয়। হিয়ার রুমে বসে আছে সুমিতা বেগম, হিয়া আর তার ফুপি শিরিন হক। তারা দুজন মূলত হিয়াকে বোঝাচ্ছে তাদের সাথে ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই যাবে না, মানে যাবে না। সুমিতা বেগম মেজাজ হারাচ্ছেন মেয়ের কাজে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল হেরাল হকে। বরাবরই হিয়া ভালো শিক্ষার্থী, তাই রেজাল্টও হয়েছে দুর্দান্ত। এবারেরটাও ইনশাআল্লাহ ভালোই হবে আশাবাদী সে। তার ননদ বলেছে ওখানে গিয়ে ভালো কোনো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেবে, এতে ভালো মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিয়ের ব্যাপারটা এখন আপাতত উচ্চ থাকবে, আরও কিছুদিন পর নয়তো ধুমধামে বিয়ে দিয়ে 4 হাত এক করে দেবে। এখন আপাতত নিলয়ের মামাতো বোন হিসেবে যাক তাদের বাসায়। হিমেলকে জানিয়েছেন একথা তিনি মোবাইলে, হিমেলও সায় জানিয়েছে। কিন্তু এই ঘাট তেরা মেয়েকে রাজি করাতে পারছেন না। পরীক্ষা শেষে তো মানুষ এমনিতেও বেড়াতে যায় না কি না, এখানে থেকে থেকে ভাবির ঘুমরা মুখ দেখে দেখে কাজ করবে, এটাই ভালো লাগে বেয়াদবটার। রাগে গজগজ করতে করতে চলে গেলেন সুমিতা বেগম। আর কিছুক্ষণ থাকলে তার হাত উঠে যেতে পারে। শিরিন হকও ব্যর্থ হলেন ভাতিজিকে বোঝাতে। তিনি তেতো বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন ছেলের রুমের দিকে। এক ঘাট তেরায় আরেক ঘাট তেরাকে এসে সামলান। তার কাম্য নয় এসব বাপু। রাগে বাইরে থেকে ডাকতে ডাকতে রুমে ঢুকলো নিলয়। তার এমার্জেন্সি ওটি আছে, বিকেলে আবার বাবার সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর এই মেয়ে এখানে বসে ড্রামা করছে। কি সমস্যা, রেডি হচ্ছিস না কেন? ধমকে জিজ্ঞেস করলো নিলয়। ধমকে কেঁপে উঠলো, নিজেকে শক্ত রাখলো হিয়া। কেন যাবে এই লোকের সাথে হিয়া? এতদিন কোথায় ছিল? চুপটি করে শক্ত হয়ে বসে রইল হিয়া। হিয়াকে প্রশ্নের জবাব দিতে না দেখে মাথায় রক্ত চড়ে গেল নিলয়ে। তাকে অমান্য করা কত বড় সাহস! শক্ত হাতে টান দিয়ে বসা থেকে দাঁড় করালো হিয়াকে নিলয়। হঠাৎ এই কর্মে চেঁচিয়ে উঠল হিয়া, চিল্লিয়ে বলে উঠল, যাব না আমি আপনাদের সাথে। কেন যাব? আপনার কথা শুনতে বাধ্য নই আমি। নিজের ইচ্ছে মতো আমাকে চালাতে পারবেন না আপনি আমাকে। গলা চেপে ধরল হিয়ার নিলয়। রাগে তার কপালের হাতের রগ ভেসে উঠেছে, চোখ রক্তবর্ণ ধারণ করেছে। দেয়ালের সাথে ঠেসে ধরল। এই সাউন্ড নিচে, চোখ নামা। হাজারবার বাধ্য তুই আমার কথা শুনতে, আমার কথায় চলতে। আই হ্যাভ দ্য লাইসেন্সেস টু রাইড ইউ, গট ইট? চিল্লিয়ে বলল নিলয়। গলার ব্যথায় চোখ গড়িয়ে জল পড়ছে হিয়ার। দু হাতে নিলয়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে হিয়া, কিন্তু দানবের মতো হাত থেকে রক্ষা পাচ্ছে না। হিয়াকে এভাবে ছটফট করতে দেখে হাত নামিয়ে লাস্ট ওয়ার্নিং দিয়ে রেডি হতে বলে চলে গেল নিলয়। আর কিছুক্ষণ থাকলে এই মেয়ে তার হাতে মারা পড়বে। ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে শিরিন হক। হিয়াও রেডি হয়ে আছে। তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে সে। ভাতিজিকে বললে ওঠাতে পারছে না তিনি। ভাবির দিকে অসহায় চোখে তাকালেন তিনি। এদিকে ছেলে বারবার কল ধরছে, বাইরে বের হতে ভয়ে তিনি কলই উঠাচ্ছেন না। না জানি কখন আবার ভেতরে চলে আসে তেড়ে মেরে তার ছেলে।
হিয়া ওঠ মা, কিছুদিন পরই চলে আসিস আবার, নয়তো এখন অন্তত আমাদের সাথে চল মা। আর রাগাস না ছেলেটাকে। ছেলের রাগকে ভদ্রমহিলা খুবই ভয় পায়। রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, অন্যকে আঘাত করতে দুবার ভাবে না। কথার আগে হাত চলে বেশি এ ছেলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে বিরক্ত সাবরিনা। এটাকে সাথে নেওয়ার কি আছে? তাকে নিতে বললেও তো পারত, ঢাকায় গিয়ে আনন্দ ফুর্তি করে আসতো। আর এদিকে মেলোড্রামা জুড়িয়ে বসে আছে এটা। থাক ফুপিমা, ও যখন যেতে চাচ্ছে জোর করে নেওয়ার কি দরকার? তেতো মুখে সাবরিনা বলল। ছেলের বউয়ের কথা শুনে মেয়ের দিকে এবার কঠোর চোখে তাকালেন সুমিতা বেগম। এতক্ষণ বেশ নরম সরমই ছিল তার মন, কিন্তু এখন জোর করে টেনে দাঁড় করালেন তিনি। সাবরিনার দিকে তাকিয়ে বললেন, না বৌমা, যাক, ও ঘুরে আসুক, অনেক দিনই তো কোথাও যায় না, তাই যেতে চাইছে না, গেলে পরে ভালো লাগবে। মেয়েকে টেনে নিয়ে আসলেন বাড়ির বাইরে রাস্তার কাছে। ড্রাইভিং সিটে বসে আছে নীরা। রোলেক্সের ঘড়ি হাতে, ডান হাতটা শক্তভাবে হুইলে ধরে আছে। হালকা চাপদারি থাকা চোয়ালটা শক্ত। কিছুক্ষণের মধ্যেই যেন চেহারার গাম্ভীর্যতা কয়েকগুণ বেড়ে গিয়েছে। লম্বা চিকন নাকটা এখনো রাগে লাল হয়ে আছে। জোড়া ভ্রুর নিচে অবস্থিত ছোট ছোট চোখগুলো তীক্ষ্ণতায় আরো ছোট হয়ে গেছে। মা মামির কথার শব্দ শুনে গাড়ির হর্ন বাজালো নীরয়, অর্থাৎ গাড়িতে যেন উঠে পড়ে সেই বার্তা। হিয়াকে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসলেন শিরিন হক। গাড়ি চলা শুরু করেছে ইতিমধ্যে। চোখে জল নিয়ে মা আর ভাবির কাছ থেকে বিদায় নিল হিয়া। আল্লাহ জানে সে কোন নরকে যাচ্ছে। গাড়ির আড়াল হতেই চোখ বেয়ে জল পড়া শুরু করল সুমিতা বেগমের। চোখে জল নিয়ে বাসার ভেতরে গেলেন তিনি। সাবরিনাও ভেতরে চলে গেল ধূপধাপ পা ফেলে। তার বোন আসার আগে এরা চলে গেল। এখন কি বলবে সে তার বোনকে? যেভাবেই হোক এই নিলয় এহসানকেই তার বোনের জামাই বানাবে সে। মনে মনে ফোন দেওয়াটা শুরু করলো সে। গ্রামের রাস্তা পেরিয়ে গাড়ি মেন শহরে উঠেছে সেই কক্ষণে। মাথার উপর সূর্য তার তাপ ছড়িয়ে সকলের জীবন অতিষ্ঠ করে তুলছে। একটু পরপর জ্যামে আটকা পড়ছে গাড়ি। বিরক্তিতে মুখ দিয়ে বারবার ধ্বনি উচ্চারণ করছে নীরয়। বালের জ্যাম জীবনটা অতিষ্ঠ করে তুলল। বিড়বিড় করল নীরয়। লুকিং গ্লাসে পেছনে তাকালো নীরয়। হিয়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগে, কান্নাকাটি বন্ধ করে। বড় বড় পাপড়িওয়ালা ভাসা ভাসা চোখ দুটি বন্ধ। কান্নার কারণে চিকন নাক, লাভ শেপের পাতলা ঠোঁট, ছোট্ট থুতনিটা লাল হয়ে আছে। চোখ সরিয়ে নিল নীরয়। তার নেশা ধরে যায় সেই ঠোঁটে নজর পড়ে। রাগ পড়ে যেতে চায় সেই ভাসা ভাসা চোখে তাকালে, কিন্তু সে এই রাগ কমতে দেবে না। শাস্তি দিবে সে এটাকে। তার সাথে গলা চড়িয়ে কথা বলা, তাকে প্রশ্ন করা, অবাধ্যতা সে একদম পছন্দ করে না। তার সাথে অবাধ্যতার স্বাদ জন্মের মতো মিটিয়ে দেবে। চোখে মুখে আবার হিংস্রতা দেখা গেল নিলয়ে। জ্যাম ছেড়েছে, গাড়ি ছুটে চলছে বাড়ির রাস্তায়। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে তারা। কোমর ধরে এসেছে শিরিন বেগমের। ভদ্রমহিলার এমনিতেই মাজার সমস্যা, তার উপর দুদিনের এই জার্নিতে নড়াচড়া করতে পারছে না তিনি। মৃদু সুরে হিয়াকে ঢাকছেন তিনি। ঘুম থেকে ওঠার জন্য পিটপিট করে চোখ খুলে তাকালো হিয়া। মাথা ধরে আছে তার। মাথায় হাত দিয়েই বাইরে তাকালো সে। গাড়ি এসে থেমেছে বিলাসবহুল দোতলা বাড়ির গেটের ভেতরে, যার উপরে লেখা এহসান নিবাস। আকাশে সূর্যি মামা ডুবি ডুবি অবস্থায়। এত সময় চলে গেছে, সবই জ্যামের কল্যাণ হবে হয়তো। ইয়াকে চোখ খুলতে দেখে গাড়ি থেকে বাইরে বের হতে বলে বেরিয়ে গেলেন শিরিন বেগম। গ্রাম থেকে আনা হিয়ার কাপড়ের ব্যাগটা দিলেন দারোয়ানের হাতে। দারোয়ানকে সাথে করে ভেতরের দিকে হাঁটা দিলেন তিনি। তার স্বামী বোধহয় এখন বাড়ি নেই, থাকলে চারদিকে গার্ডরা থাকতো। এসব ভেবেই হাঁটতে থাকতো। নিজেকে স্থির করে গাড়ি থেকে বের হতে নিল হিয়া। দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে দেখলো দরজা লক করা। ভ্রু কুঁচকে গেল হিয়ার। ওমা, একটু আগেই না ফুপি বের হলো, এইটুকু সময়ের মধ্যেই লক হয়ে গেল কিভাবে? মাথা এদিক সেদিক ঘুরিয়ে দেখলো নিলয় বসে আছে এখনো ড্রাইভিং সিটে, মাথা এলিয়ে দু চোখ বন্ধ। সে ডাকল, নিলয় ভাই, দরজা খুলুন, বের হব আমি। তাকালো না নিলয়। এ কি কথা আবার বলল হিয়া, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে ঝড়ের ভেগে দরজা খুলে ফ্রন্ট সিট থেকে পেছনের সিটে এসে হিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল নিলয়।
হিজাবের পেছনে চুল শক্ত করে টেনে ধরো এক হাতে, অন্য হাতে গাল চেপে ধরো, যেন চাপা খুলে যাবে। হঠাৎ আক্রমণে বাঘারা হিয়া, চুলের ব্যথায় চাপার ব্যথায় গোঙাচ্ছে সে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। এখন এসেছিস না আমার সাথে, তখন অবাধ্যতা দেখালি কেন? রাগে হিসিয়ে বলল নিলয়। হিয়া গোঙানোর সুরে কোনো রকমভাবে ছাড়ুন ছাড়ুন বলছে। আমার রাগ কমছে না, কি করি বলতো? তোকে শাস্তি না দিলে স্বস্তি মিলছে না। রেডি থাকিস শাস্তি পাওয়ার জন্য। চিবিয়ে চিবিয়ে বলেই গাড়ি থেকে বের হয়ে গেল নিলয়। দু হাতে গাল ধরে ধরে কান্না করছে হিয়া। এইরূপ উন্মাদ সাইকো নয়তো একটা ছোট্ট বিষয় নিয়ে এমন করে, কে বাঁচাবে এখানে তাকে? অন্ধকার চারদিকে, নিস্তব্ধতায় ঘেরা চারিপাশ। জঙ্গলের ধারে অবস্থিত পরিত্যক্ত গোডাউনটা যেন বেশি নিরাপত্তা, বেশি অন্ধকার। পরিত্যক্ত গোডাউনটার সামনে দুটি গাড়ি অবস্থিত, যার মধ্যে একটি কিছুক্ষণ আগে অবস্থিত হয়েছে। ভেতর থেকে কারো গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে। চেয়ারের ওপর আয়েশ করে বসে আছে নীরা, এক হাত সিগারেটে আরেক হাত রিভলভার। ক্ষণে ক্ষণে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে সে। ঠান্ডা চোখে তাকিয়ে আছে সামনের ব্যক্তির দিকে। সে আপাতত ফ্লোরে পড়ে আছে, হাত পা মুখ বাঁধা অবস্থা, সারা শরীরে জখম। চোখ দিয়ে হাজার আকুতি বোঝাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তার দ্বারা এ ভুল আর কখনো হবে না। নিলয় বুঝলো সে চোখের চাহনি পাশে দাঁড়িয়ে থাকা রকিবকে ইশারায় বোঝালো মুখ খুলে দিতে। ভাইয়ের ইশারা পেয়ে তৎক্ষণাৎ মুখ খুলে দিল রকিব। আরও 5 জন দাঁড়িয়ে আছে শটান হয়ে, ভাইয়ের আদেশের জন্য একটু শব্দ ব্যতীত। হাত থেকে সিগারেট ফেলে ধোয়া উড়িয়ে ঝুঁকে 2 হাঁটুর উপর কোনোই ঠেকিয়ে রিভলভার দিয়ে কপাল চুলকালো নিলয়। সামনে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, কি সাফাই গাইবি? গাওয়া শুরু কর, সময় মাত্র 1 মিনিট। আমায় মাফ করে দিন ভাই, আমি আপনার অবাধ্য হতে চাইনি, বিশ্বাসঘাতকতা করতে চাইনি। ওই আসলাম খন্দকার আমায় টাকার লোভ দেখিয়েছিল ভাই, লোভে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে ভাই, এবারে মতো ক্ষমা করে দিন ভাই, আর এ ভুল হবে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল শফিক নামের ছেলেটি, যে 2 দিন আগেও এ দলের সদস্য ছিল। অবাধ্যতা আমার পছন্দ না, আর ক্ষমা করার প্রশ্নই আসে না। ঠাস ঠাস কেবল 2টি বাক্য ব্যয় গুলে চালিয়ে দিল নিলয়। গাছে থাকা পাখিগুলো ডানা ঝাপটিয়ে চলে গেল কিচিরমিচির শব্দ করে। ক্ষমা তার ডিকশনারিতে নেই। যে অন্যায় করবে তার শাস্তি সে পাবেই। সাথে থাকা বাকি ছেলেদের দিকে তাকালো নিলয়। সকলের চোখ মেঝেতে নিবদ্ধ। ঠান্ডা স্বরে বলল, এর মধ্যেই যেন সকলের বিশ্বাসঘাতকতার ভবিষ্যৎ দেখে নেয়। তার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। রকিব, জি ভাই। এগুলো কিভাবে সামলাতে হবে সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। শফিকের পরিবারে কে কে আছে খবর নে, আজ থেকে তাদের দায়িত্ব আমার। গটগট পায়ে চলে গেল নিলয়। বাইরে থেকে গাড়ির শব্দ পাওয়া যেতেই সকলের যেন হাফ ছেড়ে বাসল। আজ তাদের ভাইয়ের মেজাজ ভালো না, নয়তো তিনি কখনোই এসবে হাত নোংরা করেন না। এসব ভাবতে ভাবতে তারা তাদের কাজ শুরু করল। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। দোতলার বিশাল আকৃতির একটি রুমে খাটের উপর বসে আছে নীরব। হাত দুটো পেছনে ঠেস দিয়ে শরীর এর ভার হাতের উপর ছেড়ে দেওয়া, মাথাও পেছনে এলানো, চোখ দুটি বন্ধ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মিনিট 5 পর ওয়াশরুমে দরজা খুলে গেল। পরনে ঢিলা ঢালা প্লাজো, ঢিলা ঢালা লেজিন টি শার্ট হিয়ার। একটু আগেই ওয়াশরুমে গিয়েছিল সে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করার জন্য। দিনে গাড়িতে ঘুমানোর কারণে ঘুমে ধরছিল না এতক্ষণ। আবার আতঙ্কিতও ছিল কিছুটা নিলয় ভাইকে নিয়ে। তবে যখন রাতে খাবার টেবিলে দেখলো উনি নেই, তখন কিছুটা স্বস্তি পেয়েছিল। আঙ্কেলের সাথে দেখা হয়েছে। খাবার টেবিলে ভদ্রলোক মহাব্যস্ত মানুষ, এমপি কিনা, কিন্তু তাকে অনেক আদর করে ছোটবেলায়ও করত। তাকে মামুনি মামুনি বলে ডাকতো। বলতে গেলে নিজের মেয়ের মতোই আদর করে। ফুপিও তেমন, তবে নিজের ছেলে থেকে নিশ্চয়ই বেশি না। এই যে যখন তখন তার গায়ে হাত তুলে এই নিয়ে বিচার দিলে তার হয়ে ছেলেকে নিশ্চয়ই আহামরি কিছু বলতে যাবে না। এসব ভাবতে ভাবতেই সামনের দিকে তাকালো হিয়া। দুনিয়া কাঁপিয়ে দিল এক চিৎকারে। হাতে থাকা আগের পোশাকটা পড়ে গেল হাত থেকে। ঘাড় বাঁকিয়ে তাকালো নিলয় হিয়ার দিকে। ওই অবস্থাতেই দিক বেদিক শূন্য হয়ে দরজার দিকে ছুটল হিয়া। বেরোতে হবে তার, এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে।
তার এই নিলয় ভাইকে সে অনেক ভয় পায়। এই নিলয় সেই 8 বছর আগেরকার নিলয়। এর মধ্যে হাজার হাজার গুণ তফাৎ তার কাছে এখন। যে নিলয়কে স্বামী ভেবে মনের অজান্তেই হৃদয়ে ঠাঁই দিয়েছে, এটা সে নিলয় ভাই নয়। এই নিলয় অনেক হিংস্র, শান্ত চোখে দেখছে সব নিলয়। তার মধ্যে কোনো নড়চড় নেই, খালি গায়ে শুধু ব্যাগি প্যান্ট পরনে, বলিষ্ঠ দেহ উন্মুক্ত, ভেজা চুল থেকে পানি চুইয়ে চুইয়ে ঘাড় কপাল বেয়ে পড়ছে। কেউ দেখেই বুঝবে সত্যই শাওয়া নিয়েছে এ ছেলে। এবার সোজা হয়ে বসলো নিলয়, পকেট থেকে সিগারেট বের করে ধরালো, ঠোঁটে কেমন পৈশাচিক হাসি। দরজায় লক লাগানো, কোনোভাবেই দরজা খুলতে পারল না সে। পিছু ঘুরলো অসহায়ভাবে, ঠোঁট ভেঙে কান্না আসছে তার। খুব ভয় করছে তার। নিলয়ের দিকে তাকালো কেমন ভয়ে ভয়ে। নিলয় দেখলো সে ভয় পাওয়া চাহনি। ঠোঁটের বাঁকে বাঁকা হাসি ফুটল। লাফ দিয়ে খাট থেকে নেমে হিয়ার দিকে এগোলো সে, এক হাতে এখনো জ্বলন্ত সিগারেটটা। কোথায় পালাতে চাচ্ছিস সোনা? একদম ঠান্ডা স্বর, আবার সিগারেটে টান দিল নিলয়। হিয়ার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। সিগারেটের ধোঁয়া সব ছাড়লো হিয়ার মুখের ওপর। নাক মুখ চেপে কাশতে লাগলো হিয়া। নাকে মুখে কাপড় চেপেই জিজ্ঞেস করলো, কি করছেন? কিছুই তো করলাম না এখনো। আর একটু সামনে এগোলো নিলয়। একদম গায়ে গা লেগে গেছে একরকম। এখান থেকে নড়তে চাইলো হিয়া, কিন্তু পারল না। এখানে কেন এসছেন? ছাড়ুন আমায়, যেতে দিন। হিয়ার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে হিয়াকে কোলে তুলে নিল নিলয়। 3-4 কদম হেঁটে এক প্রকার ছুঁড়ে ফেললো বিছানায়। হঠাৎ এরকম কাণ্ডে বাঘারা হিয়া অস্ফুট স্বরে আর্তনাদ করলো কিছুটা। উঠে বসলো হিয়া, বসে কিছুটা পিছালো। নিলয়ও বিছানায় উঠেছে, হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে এক প্রকার। হিয়ার পা দুটো টেনে তার কাছে নিয়ে আসতো। ধস্তাধস্তি করছে হিয়া ছাড়া পাওয়ার জন্য। ধস্তাধস্তিতে তার ঢিলা হাতলা প্লাজোর অবস্থা বেগতিক। হাঁটুর উপরে উঠে গিয়েছে প্লাজোর সম্পূর্ণ পা উন্মুক্ত। সেসবে খেয়াল নেই হিয়ার, সে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত। প্লাজোর ফাঁক গুলিয়ে হাত ঢুকিয়ে দিল নিলয়। হিয়া শান্ত হয়ে গেল, একেবারে চুপ, শুধু জোরে জোরে শ্বাস টানছে আর ফোপাচ্ছে। কান্না করছিস কেন? মেরেছি তোকে? কিছু করেছি এখনো? কান্না করবি আমার বেড পারফরমেন্সে? ওকে সোনা, এখন তোকে শুধুই আদর করব। বলে হিয়ার ঠোঁট আঁকড়ে ধরে ঠোঁট দ্বারা ছাড়া পাওয়ার জন্য হাত দিয়ে ঠেলছে নিলয়কে হিয়া। হাত দুটোতে পেছনে নিয়ে চেপে ধরো নিলয়। এক হাতে 2 হাত বন্দি করো। চোখ বড় বড় করে তাকালো হিয়া। কি করতে চাইছেন আপনি? ছাড়ুন আমায়। হাত পা নাড়াচাড়া করছে হিয়া ছাড়া পেতে। হিয়ার কথায় পাত্তা দিল না নিলয়। পুনরায় ঠোঁট আঁকড়ে ধরল নিলয়। হাত চলছে যত, কিশোরীর সমস্ত কায়া ব্যথায় জর্জরিত হচ্ছে শক্ত হাতে ছোঁয়ায়। মিনিট ব্যয় অস্ফুট স্বরে চিৎকার করে উঠল হিয়া। তৎক্ষণাৎ এক হাতে মুখ চেপে ধরল নিলয়। ব্যথায় কান্না করছে হিয়া। তার কাছে সবকিছু নতুন। স্বামী নামক পুরুষের ছোঁয়া নতুন, তার দেওয়া লাল নীল ব্যথাগুলো নতুন। সে এগুলো সহ্যই করতে পারছে না। সে এখান থেকে পালাতে চাচ্ছে যে কোনো মূল্যে। সে তো মেনে নিচ্ছিল নিলয়ের কাছে আসা, তাই বলে এতটা অ্যাগ্রেসিভ? আই এম সরি সোনা, আই এম আউট অফ কন্ট্রোল নাও, প্লিজ সামলে নে। নিজের সত্তাকে হিয়ার কাছে সঁপে দিতে দিতে বিড় করে আওড়ালো নিলয়। বিছানার চাদর খামছে ধরে কান্না করছে হিয়া। তার কান্নাও নিলয়কে থামাতে পারছে না। সে তার কাজে মহাব্যস্ত। ছাড়ুন। কান্না করতে করতে বলল হিয়া, হাত দিয়ে চেপে ধরা মুখ থেকেই কোনো রকম। ইস, জাস্ট এ লিটল বিট মোর জান। এ নিয়ে 3 বার একই কথা আওড়ালো নিলয়, কিন্তু এর লিটল বিট মোর আর শেষ হচ্ছে না। ওদিকে ব্যথায় জর্জরিত হিয়া প্রায় অর্ধ অজ্ঞান। ফজরে আজান হয়েছে আরও কিছুক্ষণ আগেই। হিয়াকে কোলে করে ওয়াশরুমে গেল নিলয়। হিয়াকে গোসল করিয়ে নিচে করল। বিছানার চাদর পরিবর্তন করে হিয়াকে শুইয়েও দিল। নিলয় গেল অন্য রুমে ফার্স্ট এড বক্স আনতে। হিয়া প্রায় ঘুমে, নড়াচড়া করতেই কেঁদে উঠছে। তার পা দুটো অবশ প্রায়। নিলয় এসে পেন কিলার খাইয়ে দিল কোনো রকমে। এরপর নিজেও আরেক পাশে শুয়ে হিয়াকে টেনে বুকে আনলো। আবারও কেঁদে উঠল হিয়া। সরি ডিয়ার কয়েকবার আওড়াতে আওড়াতে সারা মুখে চুমুতে ভরিয়ে তুলো নিলয়।
তারপর নিজেও ঘুমিয়ে গেল হিয়াকে বুকে জড়িয়ে। ঘড়িতে সকাল 8:30। জয়নাল এহসান নাস্তা সারছে। ভদ্রলোকের মিটিং আছে। তিনি বারবার ঘড়ি দেখছেন। রাতে খবর নিয়েছিল ছেলে বাড়ি এসেছে রাতে অনেক রাত করে, এখনো নিচে আসছে না কেন? স্ত্রীর দিকে তাকালেন তিনি। শিরিন হক স্বামীকে এটা সেটা এগিয়ে দিতে ব্যস্ত, তবে বুক থমথমে। সকালে তিনি হিয়াকে ডাকতে গিয়েছিলেন, ওঠার জন্য গিয়ে দেখে দরজা নক করা। তিনি চলে আসতে নিয়েছিলেন, কি ভেবে আবার ছেলের রুমের দিকে হাঁটা দিলেন। গ্রাম থেকে আসার পর ছেলেকে আর দেখেনি। ছেলে এসেছে অনেক রাত করে, খবর নিয়েছিলেন। তিনি আবার প্রেশারের রোগী, রাত জাগতে পারেন না। রাত জাগলেই সমস্যা হয়। তাও মাঝে মধ্যে ছেলের জন্য অপেক্ষা করে বসে থাকেন। ছেলের বারণ অপেক্ষা করে। গতকাল তার আর সুমিতা বেগমের কি কথা হয়েছে এগুলো এখনো জানানো হয়নি ছেলেকে। ছেলে এমনিতেই রেগেছিল কাল, তার উপর আসার পর থেকে ব্যস্ত। যখন তখন এই কথা বলা যায় নাকি? কখনো আবার দুনিয়া বাড়ি ঘর ওলট পালট করে ফেলে। ছেলের রুমের দরজার দিকে গিয়ে দেখলেন দরজা খোলা, রুমে কেউ নেই। তিনি বিচলিত হলেন না। হবেন কেন? কোনো কারণ আছে। তিনি আবার হাঁটা দিলেন ছেলের চিলে কোঠার রুমে। এখনো জিম করে নিলয়। সকালে জিম করা যন্ত্রপাতি দিয়ে ভরা এই রুম। কত কিছুর তো নামও জানেন না তিনি। চিলে কোঠার রুমও ফাঁকা। স্টাডি রুম দেখলেন, তাও ফাঁকা। ও মা, ছেলে কই তার? ভদ্রমহিলা নিচে নামলেন। দারোয়ান কাজের লোক সকলকে জিজ্ঞেস করলেন ছেলে কি চলে গেছে হাসপাতালে? সবার একই উত্তর, না। কিছু একটা মনে পড়ল ওনার। হন্তদন্ত হয়ে হিয়ার বন্ধ দরজায় তাকালেন। ছেলে এখানে? রাগারাগি যাই করতো, তার আর সুমিতা বেগমের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া দরকার ছিল না। অবশ্য জানারই বা কি, এ ছেলে যা তেদর, কারো কথা শুনতো। বন্ধ দরজার দিকে তাকিয়ে থমথমে মুখে নিচে নেমে এসেছিলেন উনি। সেই থেকে মুখটা এখনো তেমনই। নিলয় এখনো আসলো না নাস্তা করতে? ডেকে দিতে পারতে। খাওয়া থামিয়ে স্ত্রীকে প্রশ্ন করলেন জয়নাল এহসান। স্বামীর প্রশ্নে শব্দ করে হাতের নিকটে নাস্তার ডিশটা টেবিলে রাখলেন শিরিন হক। কাচের টেবিল হওয়ায় কেমন বিকট শব্দ করে উঠল ডাইনিং রুমের আশেপাশে। ভরকে গেলেন ভদ্রলোক স্ত্রীর হঠাৎই রাগী রূপে। কিচেন থেকে জমিলা আর তার ভার্সিটি পড়ুয়া মেয়ে জাইমা উকি দিল ডাইনিংয়ে। জমিলা হচ্ছে এবারই বিশ্বস্ত কাজের লোক। তার স্বামীও ছিল জয়নাল সাহেবের সেক্রেটারি। ভদ্রলোক এক দুর্ঘটনায় জয়নাল এহসানকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়ে জীবন দিয়েছেন, বছর 2 হবে। তারপর থেকে মা মেয়ে দুজন থাকে এহসান ভিলায়। নিলয়দের বাগানে তাদের জন্য পাকা ঘর তুলে দেওয়া হয়েছে। জাইমার পড়াশোনা ভালো, তাকে পড়াশোনা ছাড়তে দেয়নি নিলয়। তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্রের দায়িত্ব এহসানদের। শিরিন হকও তাদের নিজের সঙ্গীর মতোই মনে করে। ছেলে আর ছেলের বউ ঘুমোচ্ছে, তাদের দরজা ধাক্কিয়ে ডেকে তুলবো না? আমার আক্কেল জ্ঞান নেই? রাগে ফোঁস করছেন শিরিন বেগম। মেয়েটা এমনিতেই আসতে চায়নি, কত কিছু বলেই না আনলো। এখন মেয়েটাকে কি বলবে উনি? অবাক হলেন জয়নাল সাহেব। ছেলের বউ কোথা থেকে আসলো? পরক্ষণে হিয়ার গতকাল এ বাড়িতে আসার কথা মনে পড়ল। তিনি অবাক হয়েই জিজ্ঞেস করেন, তুমি না হিয়াকে আলাদা রুমে ঘুমাতে পাঠালে? বললে ওদের ধুমধাম করে বিয়ে দিয়ে বৈবাহিক জীবন শুরু করতে বলবে। স্বামীর কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকালেন শিরিন বেগম। আপনার মতোই হয়েছে আপনার ছেলে। মানুষ ভেবে রাখে একটা, আপনার ছেলে আপনার মতো করে আরেকটা। আপনার ছেলের সাথে কথাই তো পাতাতে পারলাম না। ভদ্রলোক নাখোশ হয়ে চোখ ফিরিয়ে নিলেন স্ত্রী থেকে। আশ্চর্য, তিনি বোঝালেন না সবকিছুতে তাকে টানার মানে কি। মানলেন সকলের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে বউ নিয়ে চলে এসেছিল, তাই বলে আজীবন কথা শোনাবে? তিনি আর হেলাল ছিল ভার্সিটির বন্ধু। এক গ্রীষ্মের ছুটিতে গ্রামে গেলেন ঘুরতে বন্ধুর বাড়ি। গিয়েই তার লাল টকটকে বউটাকে পছন্দ হয়ে গিয়েছিল। তবে শিরিনের বয়স ছিল কম। সকলে অমত বিয়েতে, তবুও সে বিয়ে করলো সকলের অমতে। তারপর সকলে ঠিক করলো থাক, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন মেয়ে বড় হোক, তারপর না হয় শ্বশুর বাড়ি পাঠাবে। কে শোনে কার কথা? সেই রাতেই কাউকে না জানিয়ে বউ নিয়ে চলে এসেছিলেন তিনি। একজন এমপি হয়ে বাইরে সম্মান পেলেও ছেলে বউ 2 টাকার মূল্য দেয় না তাকে। আফসোস, বড্ড আফসোস। তাদের কথার মাঝখানে নিলয় নামলো একেবারে রেডি হয়ে, হাতে ডাক্তারি অ্যাপ্রন নিয়ে।
বাবার বরাবর সামনের চেয়ারে গিয়ে বসলো সে। তাকে দেখে শিরিন বেগম খাবার এগিয়ে দিলেন টু শব্দ ব্যতীত। এত বড় দামড়া ছেলেকে কি বলবেন তিনি? বললেই শুনবে এ ছেলে? 2 আনার দাম পাবে তার কথা? ছেলেকে দেখে গলা খাকারি দিলেন জয়নাল এহসান। শফিকের কি ব্যবস্থা করলে? বেশি কিছু করো না শাসিয়ে। বেশি না, 2টো গলি খরচ করেছি। ব্রেড চিবোতে চিবোতে বলল নিলয়। ছেলের দিকে চোখ বড় বড় করে তাকালেন ভদ্রলোক। মারার কি দরকার ছিল? বয়স কম, ভুল হয়ে গেছে, শাসিয়ে ছেড়ে দিতে। আপনি বুঝবেন না কোনটা দরকারি আর কোনটা অদরকারি। ছাড় দেওয়া ছেড়ে দেওয়া আমার ধাতে নেই। ছেলের কথা মোটেও পছন্দ হলো না ভদ্রলোকে। তারপরও বেশি কিছু বললেন না, বললেও শুনতো না। পরে দেখা যাবে না খেয়ে রেগে মেগে চলে যাবে। বলেছিলাম যে হিয়ার আর তোমার বিয়েটা ধুমধাম করে দিতে। তোমার মামির ইচ্ছে একটি বলতে পারো। তোমার ফুপি এখানেই, কেউ তো জানে না তোমাদের বিয়ের কথা। তোমার ফুপিও আসবে কিছুদিনের মধ্যে এখানে। ব্যাপারটা দৃষ্টিকটু দেখায় এভাবে। আমতা আমতা করছেন শিরিন বেগম। মায়ের অসম্পূর্ণ কথা বুঝলো নিলয়। কে কি ভাববে বলবে এসব নিয়ে আমি কখনোই মাথা ঘামাইনি আর ঘামাবও না। তবে আমার স্ত্রীর সম্মান অসম্মানের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। উঠে দাঁড়ালো নিলয়, মায়ের দিকে তাকিয়ে বলল। হিয়া একটু অসুস্থ, একটু পর গিয়ে নাস্তা খাইয়ে দিবেন। তারপর বাবার দিকে তাকালো। রকিবকে সব দিক নির্দেশনা দেওয়া আছে, কোনো সমস্যা হলে জানাবেন। বলেই চেয়ার থেকে অ্যাপ্রন আর টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বড় বড় কদমে চলে গেল নিলয় হসপিটালের উদ্দেশ্যে। ছেলে বেরোতেই স্বামীকে বিদায় দিয়ে জাইমা জমিলা সহ ছুটলেন হিয়ার রুমের দিকে। ঘুমাচ্ছে হিয়া। ঘড়িতে তখন 9টা বেজে গেছে কিছুক্ষণ আগেই। শিরিন হক, জাইমা, জমিলা বেগম এসে দেখলেন হিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কম্বল সরিয়ে কপালে হাত দিলেন শিরিন হক। গায়ে জ্বরে আছে কিছুটা। মৃদু স্বরে ডাকলেন হিয়াকে। চোখ খুলে তাকালো হিয়া। চোখ মুখ কেমন লাল হয়ে আছে। মাথার কাছে শিরিন হক আর পায়ের জমিলা আন্টি আর জাইমা আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। গতকাল রাতেই পরিচয় হয়েছে তাদের সাথে হিয়ার। খুব ভালো লেগেছে দুজনকেই হিয়ার। উঠে বস, নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দেই ফুপি, তাহলে জ্বর ছেড়ে যাবে। চোখের ইশারায় জমিলা বেগমকে নাস্তা আনতে পাঠালেন শিরিন বেগম। গায়ে কম্বল রেখে উঠে বসতে চাইল হিয়া, কিন্তু ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল সে। চোখে মুখেও যেন ব্যথার ছাপ ভেসে উঠল। পেন কিলার খাওয়ার পর অসহ্য ব্যথাটা একটু কমেছে, তবে এখনো পুরোপুরি যায়নি। হিয়াকে ধরে উঠে বসালো জাইমা। হঠাৎ করে জ্বর আসলো কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? জিজ্ঞেস করলো শিরিন হক। বেশ চিন্তিত দেখাচ্ছেন তাকে। ফুপিকে চিন্তিত হতে দেখে নিজেকে কিছুটা সুস্থ দেখানোর প্রয়াস চালালো হিয়া। এতটা জার্নি তো কখনো করিনি, আবার এক জায়গা থেকে আরেক জায়গা, তাই হয়তো এমন হয়েছে। তুমি চিন্তা করো না ফুপি, আর মাকেও কিছু বলো না। সেরা হয় বলবে না, আগে খেয়ে ঔষধ খেয়ে নে। জ্বর না ছাড়লে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হিয়াকে খাইয়ে মাথায় হাত বুলিয়ে জাইমাকে রেখে নিচে গেলেন তিনি। রান্না বাকি আছে এখনো। ছেলে আর স্বামীর জন্য তিনিই রান্না করেন। জমিলা সাহায্য করে সাথে। ঠোঁটে ঠোঁট চেপে হিয়ার দিকে তাকিয়ে আছে জাইমা। কাঠে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে হিয়া। কম্বল দিয়ে কাঁধ পর্যন্ত ঢাকা, তারপরও গলা ঘাড়ের কিছু দাগ বোঝা যাচ্ছে। অস্বস্তি হচ্ছে হিয়ার জাইমার চাহনিতে। শেষে টিকতে না পেরে জিজ্ঞেসই করে ফেলল, কিছু বলবে? কিছু হয়েছে? পাল্টা সন্দিগ্ধ প্রশ্ন জাইমার। হাঁসফাঁস করে উঠল হিয়া। কি হবে আপু, শরীর ভালো লাগছে না, আর একটু ঘুমোতে পারি কিনা দেখি। এগিয়ে গেল হিয়া। জাইমাও বোঝাতে পারলো, তাই কথা না বাড়িয়ে হিয়াকে রেস্ট করতে বলে চলে গেল সে। কি হবে, রাতে তার উপর দিয়ে তুফান বুলডোজার চলেছে। নিজের উপর রাগ হচ্ছে হিয়ার, কেন আসতে গেল এখানে? কেটে কেটে না এসে থাকতে পারল না। এই দয়া মায়াহীন নিলয় এহসানকে কেন হৃদয়ে জায়গা দিল? ঘৃণা হচ্ছে নিজের ওপর। ছি, রাতের এটা কি তার শাস্তি ছিল না? ওখানে কি কোনো ভালোবাসা ছিল? ভালোবাসার মানুষকে এত কষ্ট দেয় কেউ? এসব ভালোবাসা হলে এই জিন্দেগিতে সে আর এমন ভালোবাসা চায় না। তাকেই বা কি ভালোবাসবে? তার সাথে তার যায়? হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে
কেঁদে উঠল হিয়া। তার কিচ্ছু ভালো লাগছে না, অসহায় লাগছে নিজেকে। কি থেকে কি হয়ে গেল? রাতের স্মৃতি ভেসে উঠছে দু চোখের সামনে, কিন্তু সে আর কিচ্ছু ভাবতে চায় না। কম্বল টেনে আবার শুয়ে পড়ল হিয়া। চোখ গড়িয়ে জল পড়ে বালিশ ভিজে যাচ্ছে তার। হিয়া উঠল বিকেলে। পশ্চিমা আকাশ তখন লালা ধারণ করেছে। দুপুরে তাকে ডেকেও তুলতে পারেনি শিরিন হক। সে ঔষধ খেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে। এমনিতেও সে ঘুমের ক্ষেত্রে নাচনি বুড়ি। জ্বর, শরীর ব্যথা, ঔষধ এগুলো কাজ করেছে ঢোলে বাড়ি দেওয়ার মতো। ঘড়িতে তখন 5:20 থেকে 25 মিনিট হয়তো। জ্বর ছাড়াই শরীর মেজমেজ করছে কেমন। আবার গোসল করলো, পায়ে মোজায় মাজায় এখনো ব্যথা আছে কিছুটা। স্বাভাবিকভাবে হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। নিলয়কে যাতাভাবে গালিগালাজ করছে একটু পরপর মনে মনে। সামনাসামনি কি আর বলার সাথী আছে? একটা কালো রঙা সুতি 3 পিস পরে হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়ে নামলো হিয়া। গলা ঘাড় ভালোভাবে ঢেকে। হিয়াকে নিচে নামতে দেখে কিচেন থেকে এগিয়ে আসলো শিরিন হক। কে রে, নিচে নামলি কেন? খিদে পেয়েছে? ফুপিকে ডাকলেই তো পারতি। না ফুপি, খিদে পাইনি, কিছু খেতেও মন চাচ্ছে না, রুমেও আর ভালো লাগছে না, ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি। খুব ভালো করেছিস মা। চা বানাচ্ছে, জমিলা বাগানে বসে চা খাবো আমরা। তুই ওর সাথে আস, একটু চা খেলে ভালো লাগবে। শিরিন হকের কথায় আচ্ছা বলে সম্মতি জানালো হিয়া। তাদের চা নিয়ে আসতে বলে সে গেল বাগানের দিকে। বাগানটা অনেক বড়, একপাশে একটা পাকা ঘর, ভালোই বড়সড় বুঝলো এটা জাইমাদের। আরেক পাশে গাড়ির গ্যারেজ, মাঝখানে বিশাল জায়গায় খালি পড়ে। দোলনাও আছে একটা, তবে শুধু কয়েক রকমের ফুল গাছ অল্প কয়েকটা, এই যা। এত বড় বাগানে এই কয়েকটা ফুল গাছ দেখে হিয়ার মনটা একটু ব্যথিত হলো বোধ হয়। সে থাকলে হয়তো কোনো রকমের ফুল গাছ বাদ পড়তো না এই বাগানে থাকা। তার আবার ফুল গাছের প্রতি অন্যরকমই দুর্বলতা। তাদের উঠানের ছোট্ট জায়গায়ও কয়েক রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে সে। আর এরা কি? অবশ্য একজন তো গুন্ডামি করেই কুল পায় না, গাছ কি লাগাবে? সে হাঁটা ধরলো জাইমাদের ঘরের দিকে। উদ্দেশ্য জাইমাকে ডেকে বের করা। জাইমা এখন ঘরেই আছে। জাইমা আপু কোথায় আপু? আসো, দোলনাতে বসে প্রকৃতি বিলাস করি। বাইরে থেকেই ঢেকে বলল হিয়া। হিয়ার ডাকে বেরিয়ে আসলো জাইমা। ভার্সিটির অ্যাসাইনমেন্ট করছিল সে। 2য় বর্ষের শিক্ষার্থী সে। আরে পিচ্ছি ভাবি মনে যে শরীর ভালো হয়েছে। রসাত্মক কণ্ঠ স্বর জাইমার। মেয়েটা বড্ড মিশুক। বিরক্ত হলো হিয়া এরকম সম্বোধনে। এই লোকের আগে পিছের কোনো সম্পর্কই সে থাকতে চায় না। কালকের কর্মকাণ্ডে তার রুহ থেকে উঠে গেছে পাষণ্ডটা। কি কি তুমি আপু, এত সুন্দর জায়গা থাকতে শুধু কয়েকটা ফুল গাছ লাগিয়ে রেখেছো? তুমি তো কয়েকটা ফুল গাছ লাগাতে পারতে। পূর্বের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে জাইমার বাহু চাপটে ধরে দোলনার দিকে যেতে যেতে বলল হিয়া। যে কয়েকটা দেখছো ওগুলো আমি লাগিয়েছি। নিলয় ভাইয়ার এসবে কোনো ইন্টারেস্ট নেই, যা পরিচর্যা করার আমি করি। ইন্টারেস্ট কিসের? গুন্ডাট ইন্টারেস্ট কিসে গুন্ডাটার? শুধু গুন্ডামিতে ডিপজল একটা। হিয়ার কথা শুনে মুখ হা করে চোখ বড় বড় করে তাকালো জাইমা। এই মেয়ে কাকে গুন্ডা দীপজল বলছে? নীলয় ভাইয়াকে? কি বলো, মাথা ঠিক আছে? ভাইয়া শুনতে পারলে আশা রাখবে। কি করবে গুন্ডাটায়? হ্যাঁ, কেটে গঙ্গা যমুনায় ভাসিয়ে দেবে। জাইমা কিছু বলতে যাবে তাকে আটকালো হিয়া। বাদ দাও তো ওনার কথা। ফুপিকে বলে আমিও কিছু ফুল গাছ আনবো। যতদিন থাকি আমি ওগুলোর পরিচর্যা করাবো। উচ্ছ্বাসিত কণ্ঠস্বর হিয়া। ফুলের নাম শুনলেই তার মন ভালো হয়ে যায়। জাইমা অবাকের রেশ নিয়ে হিয়ার সাথে দোলনায় বসল। জমিনা আর শিরিন বেগম আসলেন আরেকটু পর ট্রে করে চা নিয়ে। এটা সেটা বলে গল্প করতে করতে চা খেয়ে বিকালটা কাটিয়ে দিলেন তারা একসাথে। সারাদিনের ডিউটি ব্যস্ততায় নিলয় আসলো রাত 8টায় বাসাতে। মাকে দেখলো ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে। সেও গিয়ে সোফায় বসলো। তাকে দেখে শিরিন হক উঠে হন্তদন্ত হয়ে শরবত বানিয়ে আনলেন। শরবত খেয়ে সোফায় গা এড়িয়ে দিল নিলয়। ওটি গ্লাস সব মিলিয়ে সে ভীষণ ক্লান্ত চোখে চারিদিকে ভেলালো। একবার কাঙ্ক্ষিত মানুষকে দেখতে পেল না। উপরে উঠে চলে আসলো সে। ফ্রেশ হতে হবে তাকে।
ডাইনিংয়ে খাবার পরিবেশন করছে শিরিন হক আর জমিলা বেগম। ইতিমধ্যে নিলয় আর জয়নাল এহসান খাওয়া শুরু করেছে। জাইমা গিয়েছে হিয়াকে ডেকে আনতে। উপন্যাসের বই পড়ছিল হিয়া, তার আবার খুব পছন্দ উপন্যাসের বই পড়া। আসার সময় এক গাদা বইও নিয়ে এসেছে সে। সেখান থেকেই একটা পড়ছিল মায়ের সাথে কথা বলার পর। নিচে নামলো হিয়া আর জাইমা। হিয়াকে খেতে বসতে দেয় বলে জাইমা চলে গেল কিচেনে মাকে হাতে হাতে সাহায্য করতে। নিলয়কে টেবিলে বসে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল হিয়া। সে এ লোকের সাথে কিছুতেই খেতে বসবে না। নিলয়কে দেখছে হিয়া কত নির্বিকার, কত ভালো মানুষ, কি সুন্দর করে খাচ্ছে, অথচ তার জীবনটা শেষ করে দিল শয়তানটা। শিরিন হকের ডাকে তার দিকে তাকালো হিয়া। নিলয় তাকালো হিয়ার দিকে, যে আপাতত টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। কে রে, দাঁড়িয়ে রইলি কেন? বসে পড়। আমি এখন খাবো না ফুপি, তোমার সাথে খাবো। বলেই আবার নিলয়ের দিকে তাকালো। নিলয়ও তাকিয়ে আছে তার দিকে কেমন ভ্রু কুচকে। এদিকে ভ্রু কুচকে তাকানোর কি হলো? অসহ্য। কি একটু জার্নি করলি, জ্বর টর বাঁধিয়ে ফেললি একেবারে। এখন তাড়াতাড়ি খেয়ে ঔষধ খেয়ে নে, না হলে আবার জ্বর চলে আসবে। হুম, অনেক বড় জার্নি ছিল তো, তাই অসুস্থ হয়ে গেছে। মিটিমিটি হাসতে হাসতে রাতের খাবারের ডিশটা রাখতে রাখতে বলল জাইমা। সে যা বোঝার বুঝে গেছে। জাইমার কথাটুন বুঝতে পেরেছে হিয়া, কেউ না বুঝলেও। লজ্জায় পড়ে গেল হিয়া, তার উপর আবার সামনে নিলয় বসা। উফ, অস্বস্তিতে সরে যেতে চাইলো হিয়া এখান থেকে, কিন্তু শিরিন হক টেনে এনে বসিয়ে দিলেন একটা চেয়ারে। রাতে আবার জ্বর আসলে তোর সাথে হসপিটালে নিয়ে যাস তো নিলয়। একবার ডক্টর দেখিয়ে আনলেও ভালো হয়, ঠিক কিনা? স্ত্রীর কথায় সম্মতি জানালেন জয়নাল এহসান। নিলয় নির্বিকারভাবে খাচ্ছে, তার কোনো হেলদোল নেই এত সব কথাবার্তায়। পরীক্ষার রেজাল্ট কেমন হবে মা? কয়েকদিনের মধ্যেই তো রেজাল্ট পাবলিশড হবে, তাই না? জয়নাল সাহেব জিজ্ঞেস করলেন হিয়াকে। আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ আঙ্কেল। আঙ্কেল কি মা? বাবা বলে অভ্যস্ত করো, ঠিক আছে? হেসে বললেন জয়নাল এহসান। ভদ্রলোকের বড়ই হাসি খুশি খুশ মেজাজি মানুষ। না পারতেও হিয়া একটু মেকি হাসল শব্দবিহীন। আর চোখে নিলয়ের দিকে তাকালো। এ লোক এখনো খেয়েই চলছে, রাক্ষস একটা। রেজাল্টের পর ভালো কোচিং ক্লাসে ভর্তি করিয়ে দেব। হ্যাঁ, ভালোভাবে পড়বে যেন নিলয়ের মেডিকেলের চান্স পাওয়া। বয়ে গেছে তার গুন্ডারা মেডিকেলে পড়তে। ভেংচি কাটলো হিয়া সকলের অগচরে। খাওয়া শেষ হয়েছে সকলে। ইতিমধ্যে জয়নাল এহসান আর শিরিন বেগম রুমে চলে গিয়েছে। কিচেনে গোছ গাছ করছে জমিলা বেগম। জাইমাও চলে গিয়েছে তাদের ঘরে। সিঁড়ি বেয়ে ওপরে উঠছে হিয়া, আর দু এক সিঁড়ি বাকি আছে ওঠার। তার মনে হলো পেছনে কেউ আছে, পাত্তা দিল না সে। উপরে উঠে রুমের দিকে হাঁটা ধরল সে। মনের অভিলাষে পেছনের দিকে তাকিয়ে ঘাড় ফিরিয়ে নিল সে। হঠাৎ চোখ বড় বড় করে আবার পেছনের দিকে তাকালো সে। নিলয় আসছে তার পেছন পেছন, আবার তার রুমে যাবে। অসম্ভব। কিছু না ভেবে দিল দৌড়। রুমে ঢুকে দরজা আটকাতে যাবে, চুলে টান পড়ল হিয়া। চেঁচিয়ে উঠল হিয়া। এক হাত দূরত্ব থেকে নিলয় তার চুল ধরে টেনে রেখেছে। এই প্রথম বড় চুল হওয়ায় তার খুব আফসোস হলো। হিয়ার ছোট চুল নাগাল পেত না নিশ্চয়ই। তোর পিঁপড়ার পায়ের দৌড় যেই, আমার হাঁটা একই, দৌড় দিলি কেন? হাতে চুলগুলো পেঁচাতে পেঁচাতে ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা আটকিয়ে বলল নিলয়। রাতে তাকে জান প্রাণ সোনা ডিয়ার পিয়ার কত কিছু ডেকে এখন আবার এমন করছে শয়তানটা। এটাকে এমনি এমনি দেখতে পারে না এখন হিয়া। আহ ছাড়ুন, লাগছে তো, ব্যথা তো। লাগুক, কল দিয়েছিলাম না, ব্লক করেছিস কেন? আমি বুঝিনি আপনি ছিলেন ওটা, বিশ্বাস করুন। বিশ্বাস? আর তোকে পোলট্রি মুরগি পেয়েছিস? দুপুরে আননোন নাম্বার থেকে কল এসেছিল, সে রিসিভ করে নিলয়ের কণ্ঠ শুনতে পেয়ে সাথে সাথে ব্লক করে দিয়েছিল। এই শয়তানটার সাথে কিসের কথা? মাথার ব্যথায় চোখ গড়িয়ে জল পড়ছে হিয়া। তীর তীর করে পাতলা ঠোঁটগুলো কাঁপছে, নাকে লাল হচ্ছে। এগুলো দেখলে নিলয় বেসামাল হয়ে যায়। করতে আসে একটা, করে ফেলে আরেকটা। অবশ্য তার কোনো ভাবান্তর নেই, যা হচ্ছে হোক। পেছনে চুল পেঁচানো হাতের বাঁধন আলগা হলো। ধীরে ধীরে পিঠ বেয়ে কোমরে হাত নেমে আসলো। শক্ত হাত চেপে ধরো কোমরের ঘাড়ের অংশ দু হাতে নিলয়। সেকেন্ড ব্যয় হিয়ার মুখ উঁচিয়ে ঠোঁট আঁকড়ে ধরো নিলয়।
কামড়ও দিল দু একটা। হাত তখন কামিজের ফাঁক গড়িয়ে ভেতরে ঢুকে যত চলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। হিয়া নিলয়কে আটকাতে না পেরে বুদ্ধি খাটালো, সে রেসপন্স করতে লাগলো মুহূর্তে চুমুতে। হঠাৎ করেই শব্দ করে হিয়াকে ছেড়ে দিল নিলয়। ঠোঁট কেটে রক্ত পড়ছে নিলয়। চোখ গরম করে তাকালো নিলয় হিয়ার দিকে। কি করেছিস এটা? কাল রাতে আপনি এগুলো কি করেছেন? ঠোঁট মুছে ঘাড়ের গলার দাগগুলো দেখালো হিয়া। ওনা কখনো ফেলে দিয়েছে নিলয় কোথায় যেন। দুজনই হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস টানছে। আরও আছে তো, ওখানেও আছে, এগুলোও দেখা। চোখের ইশারায় হিয়ার বুকের দিকে দেখালো নিলয়। দুহাতে বক্ষ ঢাকার চেষ্টা করলো হিয়া। ছি, লজ্জা চরিত্রহীন। বউয়ের কাছে সবাই লুচু, চরিত্রহীন থাকে শোনা, তা না হলে বউ থাকবে না। অশৈল একটা। এত বউ বউ করেন, আগে কোথায় ছিল আপনার এই বউ বউ? তার মানে কি, আরও আগেই তোর ফিজিক্যাল নিড পূরণ করার দরকার ছিল। পরে হর্নি বউ আমার। ছি, কি বলি আর কি বোঝে। আপনাকে ঘৃণা করি আমি, যান এখান থেকে লম্পট লোক। চেঁচিয়ে বলল হিয়া। আর একটা আউল ফাউল কথা বলে মোটের 12টা বাজাবি তো তোর খবর আছে। কাল সারাদিনও ছাড়া পাবি না আমার কাছ থেকে। কাছে আয়। নিলয় আবার তার কাছে আসছে বুঝতে পেরে দৌড়ে বারান্দায় গিয়ে সেখান থেকে দরজা আটকে দিল হিয়া। হিয়ার এমন কাণ্ডে যেমন আহাম্মক বনে গেল নিলয়। মেজাজ বিগড়ালো তার। দরজায় জোরে চাপড় মেরে বলল, হিয়ার বাচ্চা ভালোই ভালোই বের হয়ে আস, নয়তো তোকে সামনে পেলে গুনে গুনে 10টা থাপ্পড় দিব বলে দিলাম। রেগে আগুন হয়ে গেছে নিলয় হিয়ার এ কাজে। রুম থেকে বের হলো হিয়া। ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই নিলয় ভাই চলে গেছে। সে ইচ্ছে করেই লেট করে বের হয়েছে। রাতে নিলয়ের রাগে গজরাতে গজরাতে রুম থেকে বের হওয়ার পরে সেও বারান্দা থেকে বের হয়ে দৌড়ে গিয়ে দরজা আটকে দিয়েছিল। বলা তো যায় না আবার যদি চলে আসে। এখনও লেট করে রুম থেকে বের হয়েছে যেন নিলয়ের সাথে দেখা না হয়। নিচে গিয়ে দেখলো জমিলা বেগম আর শিরিন হক রান্নার তোড়জোড় করছে। তাকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে আসছেন শিরিন হক। কে রে, এতক্ষণে উঠলি? দরজাটাও আটকে রেখেছিলি? রাতে জ্বর এসেছে আর? ব্যস্ত স্বরে প্রশ্ন ওনার। না ফুপি, রাতে আর জ্বর আসেনি, এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। হিয়ার জবাবে মনটা একটু শান্ত হলো ভদ্রমহিলার। হিয়াকে টেনে এনে চেয়ারে বসালো। সামনে নাস্তা দিতে দিতে বলল, আজ নিলয়ের ফুপি আসবে চট্টগ্রাম থেকে, সাথে নিলয়ের ফুপাতো বোন জেরিন আর ওর কোনো কাজিন যেন আসবে। আরও কয়েকদিন পর আসবে বলছিল, কিন্তু এই তুই এসেছিস শুনে জেরিন বায়না ধরেছে এখনই আসার জন্য। জেরিনকে মনে আছে না তোর? হ্যাঁ ফুপি, মনে আছে তো। জেরিনকে অনেক বছর হবে ওর সাথে কথা হয় না। এখন নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গেছে। না রে, দস্যি মেয়েটা এখন তেমনই আছে। তোর কথাও প্রায়ই জিজ্ঞেস করতো। আসলেই দেখতে পাবি সে আগের মতোই আছে। জেসমিন আন্টি প্রায়ই যেত তার ফুপির সাথে জেরিনকে নিয়ে তাদের গ্রামে। তাদের নাকি গ্রাম খুব ভালো লাগে। জেরিন আর সে প্রায় সমবয়সী। জেরিনও এবার এইচএসসি দিয়েছে। জেরিনের বড় ভাই শিহাব ভাইয়াও তাকে খুব আদর করত ছোটবেলায় তাদের বাসায় গেলে। আচ্ছা, শিহাব ভাইয়াও কি আসবে? হিয়ার মনটা একটু পুরোকৃত হলো। জেরিন আসবে শুনে ভালো হয়েছে, তার আরেকটা সঙ্গী হবে। নাস্তা শেষে কোমর দুলিয়ে বাগানে গেল হিয়া। হাঁটু সমান চুলের বেনুনিটা দুলছে হাঁটার তালে তালে। একটু দোল খাওয়া যাক বসে বসে জেরিনরা আসার আগ পর্যন্ত। জাইমা আপু ভার্সিটি গিয়েছে, ধরতে গেলে সে একাই এদিকে। এই যে মিস কেশবলা, আপনি ক্যাঠা? কোন আগন্তুকের গলা শুনে মাথায় ঘোমটা টেনে পেছনে ফিরল হিয়া। গেট দিয়ে একজন 30 থেকে 32-এর আগন্তুক আসছে। হিয়া বুঝলো এই সম্বোধন তারই। ভ্রু কুচকালো হিয়া। এই লোককে এগিয়ে আসলো আগন্তুক, নিজের পরিচয় দিল। হাই, আমি আসিফ আফশাক, নীলার ফ্রেন্ড। এই 2 গলি পরে আমাদের বাসা। তুমি কে কেশবলা? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি হিয়া, নিলয় ভাইয়ার। এখানে কি করছিস তুই? পেছন থেকে বজ্রকণ্ঠ শোনা গেল নিলয়। হিয়া চোখ বড় বড় করে ফেললো। হা, এই লোক যায়নি? কোথায় ছিল এতক্ষণ? কিরে, তুই হসপিটালে গেলি না কেন আজ? তোর সাথে দেখা করতে এখানে চলে আসলাম। বাই দ্য ওয়ে,
তোর একটা এরকম ক্যাশুয়ালি বোন আছে আগে বলবি না শালা, তাহলে তো কবেই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যেতাম। আফসোসের সুর আসিফের। এদিকে হিয়া হতভম্ব, কী সব বেস্তি কথাবার্তা। সে পালাতে চাইলো এখান থেকে, বন্ধুকে রেখে এখন নিশ্চয়ই তাকে নিয়ে পড়বে না। আজাইরা কথা বন্ধ করে রুমে যা, আসছি আমি। এদিকে একটা কাজ আছে। আসিফ চলে গেল। হিয়াও দ্রুত হাঁটছে, পারে দৌড়াতো সে। কোনো দিকে যাচ্ছে খেয়াল নেই, কিন্তু এক পা দুপা করে এগোচ্ছে সে রয়ে শয়ে। হিয়াকে গ্যারেজের দিকে যেতে দেখে বাঘা হাসটা নিরায়। বাগানের সাইডে লাগানো আম গাছ থেকে একটা ডালা ভেঙে নিল সাথে। তার সাথে লুকোচুরি। হাহ! হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে এসে দেখলো গ্যারেজের পাশে আরেকটা রুম আছে। এটা সে সেদিন দেখেনি, আজই দেখলো। সে এতে কিছু মাথায় নিল না, রুমে ঢুকে দরজায় লক লাগিয়ে দিল। হিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। সে এবার রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকলো। ভালোই বড় রুমটা, কয়েকটা কম্পিউটার এখানে, একটা বড় বেড, ওয়াল ক্যাবিনেটে ওয়াশরুম। সে সব কিছু ঘুরে ঘুরে দেখার মধ্যেই দরজার লক খোলার শব্দ হলো। সে আটকে উঠে পেছনে ফিরে তাকালো।